আমাদের নেক্সট টপিক পার্ট 2 দ্য ল অফ ডমিনেন্স, প্রকটতা সূত্র। তো এর কনসেপ্ট কি? দ্য ল অফ ডমিনেন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই গ্রেগর মেন্ডেল। দ্য ক্যারেক্টারিস্টিক ট্রেট of an organism are controlled by individual traits. He called this unit factor. অর্থাৎ কোন জীবের একটি প্রলক্ষণ কি হয় না একটি ফ্যাক্টর দ্বারা নির্দেশিত হয়। মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টরস ইউজুয়ালি অকার ইন পেয়ার্স, অর্থাৎ ফ্যাক্টর জোড়ায় জোড়ায় অবস্থিত হয়। ইন এ হেটেরোজাইগোট ওয়ান ফ্যাক্টর ক্যান এক্সপ্রেস ইটস ট্রেট, অর্থাৎ হেটেরোজাইগোটে একটি ফ্যাক্টর তার প্রলক্ষণকে প্রকাশ করতে পারে। যে ফ্যাক্টর তার প্রলক্ষণকে প্রকাশ করতে পারছে তাকে আমরা ডমিনেন্ট ফ্যাক্টর বা প্রকট ফ্যাক্টর বলছি। যে ফ্যাক্টর হেটেরোজাইগোটে নিজের প্রলক্ষণকে প্রকাশ করতে পারছে না তাকে আমরা প্রচ্ছন্ন ফ্যাক্টর বা রিসিসিভ ট্রেট বলছি, রিসিসিভ ফ্যাক্টর বলছি। According to the law of dominance, when two pure organisms with two opposite traits or characteristics are crossed with respect to a particular character, only one trait is expressed in offspring in the next generation. This trait is dominant trait and the unexpressed trait is recessive trait. অর্থাৎ যদি দুটো পিওর অর্গানিজম নেওয়া হয় যাদের ট্রেট দুটো অপোজিট, আমরা একটা এক্সাম্পল ধরে বললে সুবিধা হবে। ধরো যে ক্যাপিটাল টি তার প্রলক্ষণ কি লম্বা টল, তার সঙ্গে স্মল টি তার প্রলক্ষণ কি খর্ব ডোয়ার্ফ, তাহলে দুটো অল্টারনেটিভ ট্রেড পেলাম। তাদের মধ্যে যখন ক্রস করব নেক্সট জেনারেশন যে আসবে তাহলে তার জেনারেট কি হবে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সেখানে তার ফেনোটাইপ কি লম্বা। তাহলে এইরকম দুটো পিওর অর্গানিজমকে আমি যখন ক্রস করছি নেক্সট যে জেনারেশন আসছে সেই জেনারেশনে যে প্রলক্ষণ বা ট্রেড এক্সপ্রেস হচ্ছে সেই ট্রেডকে আমরা ডমিনেন্ট ট্রেড বলছি, আর যে ট্রেডটি এক্সপ্রেস হচ্ছে না তাকে আমরা রিসিসিভ ট্রেড বলছি। দ্য রিসিসিভ ট্রেড ইজ এক্সপ্রেসড অনলি ইন হোমোজাইগোটস, অর্থাৎ রিসিসিভ ট্রেড বা প্রচ্ছন্ন প্রলক্ষণ কেবল হোমোজাইগোটে এক্সপ্রেস হয়। তাহলে যদি ঠিক উল্টো করে বলা হয় যে প্রকট ট্রেট বা প্রকট প্রলক্ষণ বা প্রকট বৈশিষ্ট্য কিসে এক্সপ্রেস হয়, বেশিরভাগ স্টুডেন্ট শুরু করবে হেটেরোজাইগোটে এক্সপ্রেস হয়। এখন এটা সংজ্ঞাতে আমরা পড়েছি, কিন্তু মনে করে দেখা যায় যে প্রকট বৈশিষ্ট্য দুটো জায়গাতে এক্সপ্রেস হয়, হোমোজাইগোট হিসাবে এক্সপ্রেস হয়, হেটেরোজাইগোট হিসাবে এক্সপ্রেস হয়। দেখো ক্যাপিটাল টি এক্সপ্রেস হয়েছে ফেনোটাইপ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি এক্সপ্রেস হয়েছে ফেনোটাইপ লম্বা। তাহলে ডমিনেন্ট ট্রেট ইজ এক্সপ্রেসড ইন বোথ হোমোজাইগোট as well as heterozygote, but recessive trait is expressed only in homozygotes. এইগুলো প্রচন্ড সূক্ষ্ম কনসেপ্ট, এইগুলোকে মাথায় রাখতে হবে। নেক্সট এক্সপ্লেনেশন হিসেবে কি বলা হলো, each factor by allele is capable of expressing a specific trait. একটা ফ্যাক্টর একটি ট্রেটকে এক্সপ্রেস করছে, প্রকাশ করছে। In diploid organism, each gene, তখনকার দিনে জিন যদিও ছিল না, by allele usually has two copies, a pair of alleles. These two alleles can be homozygous or heterozygous, এগুলো আমরা পড়েছি। Due to differences in allele, the information carried by them also changes. ক্যাপিটাল টি এবং স্মল টি যেহেতু আলাদা, তার মধ্যে কিছু স্থানে মিউটেশন আছে, কিছু স্থানে পরিবর্তন আছে। যেহেতু অ্যালিলগুলোর মধ্যে ডিফারেন্স আছে তাহলে তাদের মাধ্যমে যে ইনফরমেশন আসছে সেই বা ইনফরমেশন প্রকাশ হচ্ছে সেটাও ডিফারেন্ট। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ এ ল্যাকিং রিলেশনশিপ বিটুইন দিস টু অ্যালিল, অর্থাৎ এই দুটো অ্যালিলের মধ্যে কিন্তু একটু ভিন্ন সম্পর্ক রয়েছে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে আমরা যদি ব্যাখ্যা করি আশা করছি সবার খুব ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক একটি জিন একটি পার্টিকুলার ফাংশনাল এনজাইমকে কোড করে, অর্থাৎ একটি জিন থেকে একটি আমরা
পরবর্তীকালে ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সলেশন হলো, হয়ে আমরা একটি উৎসেচক পেলাম, কার্যকরী উৎসেচক, ফাংশনাল এনজাইম, যে একটি পার্টিকুলার কাজ করবে। উৎসেচকের কাজ কি আমরা জানি? সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করা। এখন ওই জিনের দুটি অ্যালিলিক ফর্ম আছে আমরা ধরে নিই। Let us assume that wild type of allele produce the normal enzyme required for conversion of a substrate. অর্থাৎ ওয়াইল্ড টাইপ অ্যালিল বলতে বোঝায় প্রকৃতিতে যে অ্যালিলটি প্রথমে ছিল, সেখান থেকে মিউটেশন হয়ে মিউট্যান্ট অ্যালিল আসে, যাকে সাধারণত আমরা প্রচ্ছন্ন অ্যালিল বলি। সাধারণত কথাটি উল্লেখ করছি কারণ সবসময় যে ওয়াইল্ড টাইপ অ্যালিল প্রপার্টি হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা সাধারণত ধরে নিই যে প্রকার অ্যালিলটি সেটা ওয়াইল্ড টাইপ অ্যালিল প্রকৃতিতে প্রথম এসছে, পরবর্তীকালে মিউটেশনে প্রচ্ছন্ন অ্যালিল এসছে। কিন্তু এটি যে ইউনিভার্সাল সেটা কিন্তু কখনোই বলা যাবে না। তো ধরা যাক আমরা এখানে ধরে নিচ্ছি যে ওয়াইল্ড টাইপ যে অ্যালিলটি আছে সেটি একটি নর্মাল এনজাইম প্রডিউস করে, যে উৎসেচকটি একটি সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে। তাহলে থিওরিটিক্যালি মিউটেশন ইন নর্মাল অ্যালিল ক্যান রেজাল্ট ইন ওয়ান অফ থ্রি আউটকাম। এখন যদি ওই নর্মাল অ্যালিলে একটা মিউটেশন হয়, তাহলে তার আউটকাম কি কি হতে পারে? তিনটে আউটকাম হতে পারে, তার মধ্যে আমরা যে কোনো একটা অফকোর্স ফিল করব। কি কি আউটকাম হতে পারে? নর্মাল আর লেস এফিশিয়েন্ট এনজাইম প্রোডাকশন। দেখা গেল ওই নর্মাল অ্যালিলটা আমরা মিউটেশন হলে হয় এনজাইমটা প্রোডাকশন হলো, নর্মালি এনজাইম প্রোডাকশন হলো, বা কম একটু অল্প পরিমাণ এনজাইম প্রোডাকশন হলো, অর্থাৎ হয় সেই মিউটেশনটার কোনো এফেক্ট হইল না বা এফেক্ট খুব কম হইল। সেকেন্ড, আর নন ফাংশনাল এনজাইম প্রোডাকশন, উৎসেচক যেটা তৈরি হলো সেটি কার্যকরী হলো না, অর্থাৎ ওই সাবস্ট্রেটটাকে আর প্রোডাক্টে কনভার্ট করতে পারবো না, ভয়ঙ্কর এফেক্ট। আরেকটি এফেক্ট হতে পারে কোনো এনজাইম প্রোডাকশন হলো না। এখানে মনে রাখা ভালো, নর্মাল অ্যালিল মানে নর্মাল অ্যালিল বলতে ওয়াইল্ড টাইপ অ্যালিলকে বোঝাচ্ছে। তাহলে কি মিউট্যান্ট কি অ্যাবনর্মাল অ্যালিল? কখনোই না। নর্মাল টার্ম আমরা বায়োলজিতে যেখানে ইউজ করবো, তো ধরে নেব ওয়াইল্ড টাইপ অ্যালিলের ক্ষেত্রে আমরা এই নর্মাল টার্মটা ইউজ করছি, ঠিক আছে? তো এখানে নর্মাল এনজাইম মানে কি? মিউট্যান্ট মানে কি অ্যাবনর্মাল এনজাইম? কখনোই না। নর্মাল এনজাইম মানে হচ্ছে যে এনজাইমটি সাধারণত সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে। যখন সেই ঘটনাটা ঘটছে না তাকে আমরা নর্মাল এনজাইম বলছি না, অস্বাভাবিক এনজাইম কখনো বলছি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে একটা মিউটেশন যদি অ্যালিলে হয় তিনটি ঘটনা ঘটতে পারে। তাহলে এবার আমরা এগুলো একটু ভাঙি। তো ফার্স্ট কেস, যদি মিউট্যান্ট অ্যালিল কি করে, মিউটেশনের পরে ইকুইভ্যালেন্ট অ্যালিল তৈরি করে। কার? না নর্মাল অ্যালিল। ইকুইভ্যালেন্ট অ্যালিল মানে কি? না মিউটেশনের পরে যে অ্যালিলটি তৈরি হলো সেই অ্যালিলটিও সেম ফিনোটাইপকে এক্সপ্রেস করবে। অর্থাৎ মিউটেশনের আগে যে অ্যালিলটি ছিল, যাকে আমরা নর্মাল অ্যালিল বলছিলাম বা ওয়াইল্ড টাইপ অ্যালিল বলছিলাম, সেও একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছে। মিউটেশনের ফলেও যে অ্যালিলটি তৈরি হচ্ছে সেও একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছে। তাহলে এই ঘটনা ঘটতে পারে, অর্থাৎ মিউটেশনের পরে একটা ইকুইভ্যালেন্ট অ্যালিল তৈরি হলো। এই ধরনের অ্যালিল আমরা প্রকৃতিতে প্রচুর পাই। কি হতে পারে? সেকেন্ড কেস, if the allele produces a non-functional enzyme, then the phenotype may be affected. অর্থাৎ যদি মিউটেশনের পর দেখা গেল একটি অকার্যকর উৎসেচক তৈরি হলো, সে সাবস্ট্রেটকে আর প্রোডাক্টে কনভার্ট করলো না বা খুব কম কনভার্ট করলো, তখন দেখা যাবে যে ফেনোটাইপ এফেক্টেড হবে। আগে যে ফেনোটাইপ দেখা যেত, অর্থাৎ লম্বা দেখা যেত, হয়তো এখন লম্বা দেখা যাবে না বা অন্যরকম ফেনোটাইপ দেখা যাবে। In third case, if the allele does not produce any enzyme, then phenotype may be affected. অ্যালিলটা কোনো এনজাইম তৈরি করলো, উৎসেচক তৈরি করলো না, অবশ্যই ফেনোটাইপ এফেক্ট হবে, ফেনোটাইপ অন্যরকম হবে। The phenotype of trait exhibit will depend on the functionality of unmodified wild type allele. অর্থাৎ যে ওয়াইল্ড অ্যালিল বা নর্মাল অ্যালিল ছিল তার মিউটেশনের পর সে কিরকম কাজ করছে সেই ফাংশনালিটির উপর কিন্তু নির্ভর করবে যে পরবর্তীকালে ফিনোটাইপ বা ট্রেট কেমন হবে। The unaltered normal effective allele which represent the original phenotype is the dominant allele. তাহলে যেদিকে আমরা আনঅল্টার্ড অ্যালিল, যার মিউটেশন হয়নি, যেটি প্রকৃতিতে আগে ছিল, তাকে আমরা ডমিনেন্ট অ্যালিল বলছি। আর যে অ্যালিলটায় মিউটেশন হওয়ার পর যে অ্যালিলটি তৈরি হলো সেই অ্যালিলটিকে আমরা সাধারণত প্রচ্ছন্ন অ্যালিল বলি। ইউজুয়ালি টাইমটা টার্মটা আমরা সেই কারণে ইউজ করেছি, এর বৈপরীত্যও দেখা যেতে পারে, কিন্তু সাধারণত আমরা যেটি বলছি এই ধরনের ঘটনা ঘটে। Therefore,
The recessive trait is only expressed in homozygote due to production of an inactive enzyme or absence of enzyme. নিচের ছবিটা যদি দেখা যায় যে ডমিনেন্ট অ্যালিল একটা ফাংশনাল এনজাইম তৈরি করছিল, যেখান থেকে একটি ফাংশনাল রঞ্জক বা অ্যান্থোসায়ানিন তৈরি হচ্ছে, ন্যাচারালি কালার পার্ট পাচ্ছে আমরা পেটালে। এরপরে দেখা গেল যে ওই যে ডমিনেন্ট অ্যালিল, দেখো সি টি এ এ টি জি সি জি জি টি, এই যে সিকোয়েন্সটি পেয়েছি, এই সিকোয়েন্সে জাস্ট কি হয়েছে, একটা রিভার্স হয়ে গেছে, সিটা এতে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ একটা মিউটেশন ঘটেছে। জাস্ট এই একটা পয়েন্ট মিউটেশনের জন্য ওই কি করলো, আর ফাংশনাল এনজাইম বা কার্যকরী উৎসেচক তৈরি করতে পারলো না। যেই কার্যকরী উৎসেচক তৈরি করতে পারলো না, সেই উৎসেচক অ্যান্থোসায়ানিন রঞ্জক তৈরি করার জন্য যে প্রয়োজনীয়তা আছে সেই প্রোটিন তৈরি করতে পারলো না। তার ফলে দেখো যে ফুলের যে পাপড়ি তার বর্ণ সাদা হলো। এটি একটি ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ল অফ ডমিনেন্সের অ্যাপ্লিকেশন। নেক্সট, law of segregation বা law of purity of gametes. The factors এখন জানি জিন বা অ্যালিল of different characters on homologous chromosome at a particular locus are segregated during gamete formation through meiosis, and paired condition is restored by random fusion of gametes during fertilization but never mixed in zygote. এখন ল অফ সেগ্রিগেশন কি বলছে না, এই যে ফ্যাক্টরগুলো আছে, ধরো ক্যাপিটাল টি বা স্মল টি, যখন গ্যামেট তৈরি হচ্ছে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে আলাদা হয়ে কিন্তু তাদের মিক্সিং হচ্ছে, বলছে না এই পেয়ার কন্ডিশন আবার চলে আসবে, কখন হবে না, আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পর, তখন নিষেকের পর ক্যাপিটাল টি স্মল টি এক জায়গায় চলে এসছে। তাহলে এদের মধ্যে কি মিক্সিং হয়েছে না? যদি মিক্সিং হতো তাহলে F2 জেনারেশনে আমরা স্মল টি আর পেতাম না, বা ক্যাপিটাল টি পেতাম না। F2 জেনারেশনের ক্ষেত্রে আবার কি হলো, তখন ক্যাপিটাল টি স্মল টির মধ্যে ক্রস করানো হলো, দেখো গ্যামেট গঠন গেলে তারা আবার আলাদা হয়ে গেল। কি হলো, একটা ক্যাপিটাল টি একটা গ্যামেটে গেল, স্মল টি আর একটা গ্যামেটে গেল। এদের মধ্যে যখন আবার ফিউশন হলো, যখন নিষেক ঘটলো, দেখো আমরা চারটে সংখ্যায় চারটে জায়গা পেলাম, ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি দুটো, স্মল টি একটা। তাহলে এই যে কম্বিনেশন গুলো ফিরে পাচ্ছে, কখন পাচ্ছে? আফটার ফার্টিলাইজেশন। লটা কেন ল অফ সেগ্রিগেশন? কারণ যখন গ্যামেট তৈরি হচ্ছে এই ফ্যাক্টর বা অ্যালিল গুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, সেগ্রিগেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ল অফ পিওরিটি অফ গ্যামেটস কেন? গ্যামেট গুলো পিওর থাকছে, অর্থাৎ মিক্সিং হচ্ছে না ক্যারেক্টার বা ট্রেটে, তাদের পুনরুদ্ধার করা যাচ্ছে আফটার ফার্টিলাইজেশন। নেক্সট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। প্রথম দিকটা অনেকটাই ল অফ সেগ্রিগেশনের মতো, দ্য ফ্যাক্টর gene or alleles of different characters on homologous chromosome at a particular locus are segregated during gamete formation through meiosis, independent of each other. Through meiosis পর্যন্ত পুরো হয়, and recombine with all possible combinations during zygote formation after fertilization. Very important law of independent assortment. দেখো দুটো জিনিস এখানে ভাববো। প্রথম হচ্ছে বলা হচ্ছে যে যে ফ্যাক্টরগুলো আছে গ্যামেট গঠনের সময় সেগ্রিগেট করে, সেটা ল অফ সেগ্রিগেশন করেছে। এখানে যেহেতু আমরা টু পেয়ার্স অফ ক্যারেক্টার নিয়েছি, এখান থেকে কি বোঝানো যাচ্ছে যে যতগুলো অ্যালিল আছে তারা একে অপরের সেগ্রিগেশনের সময় একে অপরের উপর নির্ভর করে না, র্যান্ডমলি সেগ্রিগেট হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার সেগ্রিগেট হয়। আর ওয়াই, আর ক্যাপিটাল ওয়াই যেমন একটা গ্যামেটে আসতে পারে, আর স্মল ওয়াই একটা গ্যামেটে আসতে পারে, আবার স্মল আর ক্যাপিটাল ওয়াই একটা গ্যামেটে আসতে পারে, স্মল ওয়াই একটা গ্যামেটে আসতে পারে। কোন গ্যামেটে কি কম্বিনেশন আসবে দ্যাট ইজ আমরা কেউ বলতে পারবো না, দ্যাট ইজ রাইট না। তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার অ্যালিলগুলো সেগ্রিগেট করছে, এইটা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের প্রথম পার্ট। সেকেন্ড পার্ট কি, তারা আবার একত্রিত হচ্ছে। কিভাবে একত্রিত হচ্ছে? সেটা হচ্ছে অল পসিবল কম্বিনেশনস ডিউরিং জাইগোট ফর্মেশন আফটার ফার্টিলাইজেশন। অর্থাৎ এই যে প্রত্যেকটি গ্যামেট তৈরি হলো, আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল ওয়াই, আমরা ওপরে নিচে দুভাবেই লিখলাম। এবার
প্রত্যেকটি গ্যামেট একে অপরের সঙ্গে র্যান্ডমলি ফিউজ করতে পারে। আমরা বলতে পারবো না যে কে কার সঙ্গে ফিউজ করবে। সো দে ক্যান ফিউজ কিভাবে না, উইথ অল পসিবল কম্বিনেশনস। এই দুটো পয়েন্টই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে আলাদা। তাহলে মেন্ডেলস সেকেন্ড ল যে তার কোনো এক্সেপশন আছে? অফকোর্স এক্সেপশনস আছে। কি কি এক্সেপশন? লিঙ্কেজ, কোডমিনেন্ট, ইনকমপ্লিট ডমিনেন্ট, মাল্টিপল অ্যালিলিজম। এই চারটেই আমাদের সিলেবাসে আছে। এছাড়াও আরো আছে, এছাড়া আরো কি বলতে পারি, নন ডিসজাংশন অফ ক্রোমোসোম। এরকম অনেক কনসেপ্ট আছে যেগুলো আমরা এরপরে পড়ব। এটি পড়ার আগে আমরা নেক্সট যে টপিকটি পড়ব সেটি হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রস কি? আর টেস্ট ক্রস ইজ এ crossbreeding between an individual with dominant phenotype and individual with recessive phenotype of the same character to observe whether the individual with dominant phenotype is homozygous or heterozygous. Second যে প্যারাগ্রাফটি লিখেছি, সাধারণত বইগুলোতে এই কথাটি লেখা থাকে, the cross between F1 progeny with dominant phenotype with its pure recessive parent is called test cross. কথাটি ঠিক, কিন্তু F1 প্রোজেনি হতে হবে এর কোনো অর্থ নেই। আমরা টেস্ট ক্রসটাকে খুব সিম্পলিফাই ভাবে ভাববো। দেখো, টেস্ট ক্রসটা সংজ্ঞাটা ভাবার আগে আমরা ভাববো যে টেস্ট ক্রসটা করা কেন হয়। টেস্ট ক্রস করা হয় আননোন জিনোটাইপ জানার জন্য। তা আননোন কার জিনোটাইপ আছে? রিসেসিভের কি আননোন জিনোটাইপ আছে? কখনোই না। যেমন উদ্ভিদের জিনোটাইপ কি? স্মল টি। এর ক্ষেত্রে কি কোনো ভেরিয়েশন আছে? না। তাহলে রিসেসিভ প্যারেন্ট বা রিসেসিভ কোনো প্লান্টের জিনোটাইপ জানার জন্য আমার কোনো ক্রস করার প্রয়োজন নেই। কিন্তু আমি যদি বলি লম্বা মোটা উদ্ভিদ, তার জিনোটাইপ কি হবে? বাইরে থেকে দেখে বুঝতে পারবো না। তার জিনোটাইপ দু রকম হতে পারে, ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি। তাহলে যেহেতু প্রকট ফেনোটাইপের দু ধরনের জিনোটাইপ হতে পারে, তাহলে প্রকট ফেনোটাইপের যদি আমাকে জিনোটাইপ জানতে হয়, আমাকে টেস্ট ক্রস করতে হবে। এবার সংজ্ঞাটা বলা যাক যে টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস হচ্ছে এমন একটি ক্রস যেখানে প্রকট ফিনোটাইপের জিনোটাইপ জানার জন্য তাকে কি করতে হয় না, একটি প্রচ্ছন্ন ফিনোটাইপ যুক্ত জীবের সঙ্গে ক্রস করানো হয়। প্রচ্ছন্ন ফিনোটাইপ যুক্ত জীব মানে কি? এখানে স্মল টি। এখন এই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? এই ক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। কেস ওয়ান কি না, আমার যে আননোন জিনোটাইপ দু ধরনের হতে পারে, হয় ক্যাপিটাল টি হবে, নাহলে ক্যাপিটাল টি স্মল টি হবে। আমি কাণ্ডের সাপেক্ষে এই জন্য বলছি, সবাই সেটা বুঝতে পারবে। সাধারণত কাণ্ডের সাপেক্ষে আমরা এক্সপ্লেন করি যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে। অন্য বৈশিষ্ট্য নিয়েও এক্সপ্লেন করা যেতে পারে, ব্যাপারটা একই। বোঝার সুবিধার্থে আমরা ক্যাপিটাল টি স্মল টি বলছি। তাহলে ডমিনেন্ট যে ফেনোটাইপ, তার জিনোটাইপ দু রকম হতে পারে, ক্যাপিটাল টি অ্যান্ড ক্যাপিটাল টি স্মল টি। Now, if the genotype is capital T, তাকে আমি ক্রস করবো কি কার সঙ্গে? রিসেসিভ প্লান্টের সঙ্গে। রিসেসিভ প্লান্ট কি? স্মল টি। ক্রস করে দেখো বাঁদিকে 100% প্লান্ট ইন F1 জেনারেশন আর টল। তাহলে আমি যদি টেস্ট ক্রস করার মধ্যে কি 100% যতগুলো প্লান্ট প্রোডাকশন হচ্ছে সবাই লম্বা হচ্ছে, তাহলে কিন্তু আমি বুঝবো যে আমার যে আননোন জেনোটাইপটা, যে জেনোটাইপের প্লান্টের আমি ক্রস করছি, তার জেনোটাইপটা ডমিনেন্ট, অর্থাৎ ক্যাপিটাল টি। এখন উল্টো যদি তার জেনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি হয়, অর্থাৎ সেই যদি হেটেরোজাইগাস হয়, তাহলে তার ক্ষেত্রে দেখো যখন অফস্প্রিং তৈরি হচ্ছে F1 জেনারেশনে 1:1 রেশিও হচ্ছে। অর্থাৎ দেখা গেল যে 10টা প্লান্ট লম্বা তৈরি হলো, 9টা প্লান্ট খর্ব তৈরি হলো, মোরালেস রেশিও 1:1। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝবো যে আননোন যে জেনোটাইপটা আছে, সেই জেনোটাইপটা হচ্ছে হেটেরোজাইগাস বা ক্যাপিটাল টি স্মল টি। আমরা সাধারণত কি করে থাকি না, দেখো ইন মোনোহাইব্রিড ক্রস দ্য ফেনোটাইপিক রেশিও অফ দ্য প্রোজেনি উইল বি 1:1। এটা কখন? যখন ওই আননোন জিনোটাইপটা হেটেরোজাইগাস। আননোন জিনোটাইপটা যদি হোমোজাইগাস হতো, অর্থাৎ ক্যাপিটাল টি হতো, তাহলে 100% প্রোজেনি প্রকট বৈশিষ্ট্যের হতো F1। ঠিক সেরকম ডায়াবেট ক্রসে ফেনোটাইপিক রেশিও অফ টেস্ট ক্রস ইজ 1:1:1:1। কখন? যখন এরা যে আননোন আমরা ডমিনেন্ট ফেনোটাইপের যে আননোন জিনোটাইপটি আছে, সেই আননোন জিনোটাইপটি উভয় লোকাসেই হেটেরোজাইগাস, তখনই কিন্তু আমরা 1:1:1:1 পাবো।
যদি উভয় লোকাসের সাপেক্ষে হোমোজাইগাস হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা 100% প্রজনীকে কিন্তু আমরা একই ক্যারেক্টারে পাবো, অর্থাৎ একই প্রকট বৈশিষ্ট্যে পাবো। এই কথাগুলো মাথায় রাখা খুব জরুরি। নেক্সট হচ্ছে ব্যাকক্রস। আগেও বলেছিলাম ব্যাকক্রস কি না, আমরা যদি কোনো একটি ক্রস করি, কোনো একটি F1 অর্গানিজম পেলাম, F1 জেনারেশন, যেমন এখানে দেখানো হয়েছে যে ক্যাপিটাল টি স্মল টি ক্রস করা হয়েছে, করে F1 এ ক্যাপিটাল টি স্মল টি একটি প্লান্ট পেয়েছে। এখন এই ক্যাপিটাল টি স্মল টি প্লান্টকে যদি এনি অফ দেয়ার প্যারেন্ট প্লান্ট এর সঙ্গে ক্রস করানো হয়, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি প্লান্টকে যদি আমরা ক্যাপিটাল টির সঙ্গে ক্রস করি অথবা স্মল টির সঙ্গে ক্রস করি, উভয় ক্রসকে আমরা ব্যাক ক্রস বলছি। কেন? মানে F1 প্রজনীকে তার প্যারেন্টাল প্রজনীর সঙ্গে ক্রস করছে। এখান থেকে আমরা কি জানলাম যে অল টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু অল ব্যাক ক্রসেস আর নট টেস্ট ক্রস। কিভাবে? যদি ক্যাপিটাল টি স্মল টিকে আমি স্মল টির সঙ্গে ক্রস করি, অবশ্যই সেটি একটি ব্যাক ক্রস অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট ক্রস। কিন্তু ক্যাপিটাল টি স্মল টি প্লান্টটিকে আমি যদি ক্যাপিটাল টি প্লান্টের সঙ্গে ক্রস করি, এটি অবশ্যই একটি ব্যাক ক্রস, কিন্তু এটি কখনোই টেস্ট ক্রস নয়। তাই আমরা বলতে পারি সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এরপর আমাদের জানা কি দরকার যে ব্যাক ক্রসটাকে করা হয় কেন? ইট ইজ ইউজড ইন হাইব্রিড টেকনোলজি টু ফর্ম হাইব্রিড অর্গানিজম। আমরা সংকর জীব তৈরি করতে এই ব্যাক ক্রস পদ্ধতির সাহায্য নিই। এখন কিছু ক্যালকুলেশন, খুব সিম্পল টাইপ অফ ক্যালকুলেশন যেটি প্রবলেমস হিসাবে আসে। প্রথম হচ্ছে আসতে পারে যে নাম্বার অফ টাইপস অফ গ্যামেট, মাথায় রাখতে হবে টাইপ। গ্যামেটের প্রকারভেদের সংখ্যা জানতে চাওয়া হচ্ছে, গ্যামেটের সংখ্যা জানতে চাওয়া হয়নি, কত প্রকারের গ্যামেট তৈরি হবে, হাউ মেনি টাইপস অফ গ্যামেট আর প্রডিউস, গ্যামেটের টাইপের সংখ্যা জানতে চাওয়া হচ্ছে। এরকম কোশ্চেন থাকলে আমরা কি করবো, একটি সিম্পল ফর্মুলা আছে 2 টু দি পাওয়ার নাম্বার অফ হেটেরোজাইগাস লোকাস। 2 টু দি পাওয়ার নাম্বার অফ হেটেরোজাইগাস লোকাস। ধরো একটি অর্গানিজম দেওয়া হলো, যার জিনোটাইপ আমার দেখো দেখি স্ক্রিনে দেখাচ্ছে ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই। এরকম একটা লম্বা জিনোটাইপ দিতে হবে। ন্যাচারালি তুমি অন্যভাবে কিছুভাবে করতে পারবে না, তোমার ফর্মুলাই অ্যাপ্লাই করতে হবে। যে প্রথমে 2 লিখবো, লিখে খুঁজবো কটা হেটেরোজাইগাস লোকাস আছে। দেখো ক্যাপিটাল এ স্মল এ দুটো সেম এলিমেন্ট নেই, আলাদা আলাদা এলিমেন্ট, তাহলে হেটেরোজাইগাস লোকাস। ক্যাপিটাল বি স্মল, দুটো আলাদা এলিমেন্ট, হেটেরোজাইগাস লোকাস, তাহলে কটা হলো? দুটো। ক্যাপিটাল সি স্মল সি, দুটো আলাদা এলিমেন্ট, আলাদা রকমের এলিমেন্ট, 3 হেটেরোজাইগাস লোকাস। ক্যাপিটাল ই স্মল, এটাও একটা হেটেরোজাইগাস লোকাস, তাহলে 4টে হেটেরোজাইগাস লোকাস আমি দেখতে পেলাম জিনোটাইপটা। কিন্তু ক্যাপিটাল ডি একই জিনের সমরূপ, সো ইটস নট হেটেরোজাইগাস, এটা হোমোজাইগাস লোকাস। এবং লোকাসটা একই জিনের একই রূপ ভেদ আছে, সুতরাং ক্যাপিটাল ডি হোমোজাইগাস লোকাস। আমার শুধু আইডেন্টিফাই করতে হবে না হেটেরোজাইগাস লোকাস, তাহলে ওপরের জিনোটাইপে 4টে লোকাস হেটেরোজাইগাস। সো 2 টু দি পাওয়ার 4 আমি 16 প্রকারের গ্যামেট পাবো, আমি 16 প্রকারের গ্যামেট পাবো। আশা করছি বুঝে গেল। এবার যদি টাইপ অফ জিনোটাইপ বের করতে বলা হয়, কত প্রকারের জিনোটাইপ পাবো, সেখানে ফর্মুলা আছে 3 টু দি পাওয়ার নাম্বার অফ হেটেরোজাইগাস লোকাস। তাহলে এটি ক্রস দেখানো হয়েছে ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, দুটো হেটেরোজাইগাস প্লান্টকে ক্রস করলাম। আমরা পড়েছি কি কত ধরনের জিনোটাইপ পাই, ক্যাপিটাল টি 1 ভাগ পাই, ক্যাপিটাল টি স্মল টি 2 ভাগ পাই, স্মল টি 1 ভাগ পাই। কিন্তু চাওয়া হয়েছে কত প্রকারের জিনোটাইপ, তাহলে জিনোটাইপ কিন্তু 3টে প্রকারের। কি কি? ক্যাপিটাল টি একটা জিনোটাইপ, ক্যাপিটাল টি স্মল টি আর একটা জিনোটাইপ, স্মল টি আর একটা জিনোটাইপ। তাহলে আমরা 3 প্রকারের জিনোটাইপ পেয়েছি। ফর্মুলা অ্যাপ্লাই করি যে দেখো এখানে হেটেরোজাইগাস লোকাস কটা? একটাই, ক্যাপিটাল টি স্মল টি। এইটা বাদ দিয়ে কি আর কোন লোকাস আছে? না। অনেকে ক্যাপিটাল টি স্মল টি ক্রস আছে বলে কি করে যে দুটো করে দিতে পারে। আমাদের মাথায় রাখতে হবে হেটেরোজাইগাস লোকাস কি আর আছে? নেই। তাহলে হেটেরোজাইগাস লোকাস কিন্তু একটাই। সো 3 টু দি পাওয়ার 1 3টে
জিনোটাইপ আমরা পাবো। আমরা অলরেডি দেখেছি 3টে জিনোটাইপ। এটা একটি ছোট ক্রস দিলাম বলে মুখে মুখে আমরা বের করতে পারি, এরকম আগের মতন বড় ক্রস দিলে ফর্মুলা ছাড়া কোনো অপশন নেই। এবার যদি বলা হয় নাম্বার অফ জাইগোটস প্রডিউসড বাই সেলফিং আ জিনোটাইপ, এখানে কিন্তু বলেনি টাইপস অফ জাইগোট, বলেছে কটা জাইগোট পাবো। একটা জিনোটাইপকে সেলফিং করলে, স্বপরাগযোগ ঘটালে, ওই জিনোটাইপের জিপকে ওই জিনোটাইপের জিপকে দিয়েই যদি আমরা ক্রস করাই, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে 4 টু দি পাওয়ার নাম্বার অফ হেটেরোজাইগাস লোকাস। ঠিক সেম এক্সাম্পলটা দেখো, আমরা বলেছি কটা জিনোটাইপ পাবো, নট টাইপস অফ জিনোটাইপ। 4টে জিনোটাইপ পাবো, ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল দুটো, স্মল টি একটা। এখন ফর্মুলা অ্যাপ্লাই করি, 4 টু দি পাওয়ার 1, কেন হেটেরোজাইগাস লোকাস একটাই, ক্যাপিটাল টি স্মল টি আর তো কোনো হেটেরোজাইগাস লোকাস নেই, 4টে জিনোটাইপ পাবো। তাহলে আমরা 3 ধরনের প্রবলেম শিখলাম। প্রথমটা হচ্ছে নাম্বার অফ টাইপস অফ গ্যামেট, গ্যামেটের প্রকারের সংখ্যা। তারপরেরটা শিখেছি জিনোটাইপের সংখ্যা, এখানে টাইপ জিনোটাইপের সংখ্যা। কিসের জিনোটাইপের সংখ্যা? না, টাইপস অফ জিনোটাইপ, জিনোটাইপ কটা প্রকার তার সংখ্যা। তার নাম্বার অফ জাইগোট, কতগুলো জাইগোট বা কতগুলো জিনোটাইপ আমি পাচ্ছি, এটা সংখ্যা। টাইপ চাওয়া হয়নি, কত টাইপের চাওয়া হয়নি। আশা করছি সিম্পল প্রবলেম সলভ করা যাবে। নেক্সট হচ্ছে, তাহলে মেন্ডেল কি করলো, ওয়ার্ক ডান বাই মেন্ডেল, আমরা যদি সাম আপ করি, হি টুক 34 pairs of varieties of pea plant, then chooses 22 pairs, ultimately choose 7 pairs of contrasting characters. আমরা আগেই বলেছি যে প্রচুর প্রকারভেদ পাওয়া যায় পি প্লান্টে, সেইগুলোকে তিনি আস্তে আস্তে ছেটে আলটিমেটলি 7 পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টারে নিয়ে এসেছিলেন। পেপার পাবলিশ করেছিলেন কোথায়, সেটিও আমরা অলরেডি বলেছি। এখন পি প্লান্টস অ্যাজ এক্সপেরিমেন্টাল মেটেরিয়াল ইন জেনেটিক্স, কেন পি প্লান্টকে জেনেটিক্সে এত ব্যবহার করা হয়? কারণ ইট শোজ সেক্সুয়াল রিপ্রোডাকশন, পিওর ভ্যারাইটিস পাওয়া যায়, ম্যানুয়ালি ক্রসব্রিডিং করা অনেক ইজি, সেক্সুয়াল অর্গানগুলো বড় বলে, flowers normally remain closed, undergo self pollination, ফলে মিক্সিং অফ ক্যারেক্টার্স হওয়া খুব টাফ, বাইরে থেকে মিক্সিং হয় না ক্যারেক্টারে। অ্যানুয়াল প্লান্ট গিভ রেজাল্টস ইন আ ইয়ার, লার্জ নাম্বার অফ সিড প্রডিউস বাই ইচ প্লান্ট। দিস আর দ্য রিজনস। মেন্ডেল সাকসেসফুল কেন হয়েছিল? মেন্ডেল সিলেক্ট অনলি পিওর ব্রিডিং ভ্যারাইটিস, স্টাডিজ অনলি দোজ ট্রেড which do not show linkage or incomplete dominance. এই ঘটনাগুলো যে ঘটতে পারে, যে ট্রেডগুলো সেই ট্রেডগুলো তিনি ইউজই করেননি। পি ইজ আইডিয়াল ফর কন্ট্রোল ব্রিডিং, স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করেছিলেন, ল অফ প্রবাবিলিটিকে কাজে লাগিয়ে। মেন্ডেল চুজ 1 or 2 ক্যারেক্টারিস্টিক্স অ্যাট এ টাইম, ম্যাক্সিমাম 2 ক্যারেক্টারকে অ্যাট এ টাইম নিয়েছিলেন, স্যাম্পল সাইজ অনেক বড় নিয়েছিলেন। এইসব কারণেই কিন্তু তিনি সাকসেসফুল হয়েছিলেন। তো রিজন ফর মেন্ডেল ওয়ার্কস ফর রিমেন আননোটিস ফর লং টাইম, আমরা আগে এই জিনিসগুলো নিয়ে পড়েছি। এখন আমরা যাবো যে তাদের সমস্যাগুলো কি, মেন্ডেলের ডিভিয়েশনগুলো কি। আমরা প্রথম করবো ইন্ট্রা অ্যালিলিক অর ইন্ট্রাজেনিক ইন্টারাকশন, এগুলো সবই ডিভিয়েশন। ইন্ট্রা অ্যালিলিক মানে একটা অ্যালিলিক একই লোকাসের মধ্যে কি কি চেঞ্জ হওয়ার জন্য মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সব ক্ষেত্রে ফলো হচ্ছে না। আমাদের সিলেবাস অনুযায়ী যাই, প্রথম করব ইনকমপ্লিট ডমিনেন্স, দ্য কন্ডিশন ইন হুইচ নাইদার অ্যালিল ইজ ডমিনেন্ট ওভার দ্য আদার, দ্য হেটেরোজাইগাস এক্সপ্রেস অ্যান ইন্টারমিডিয়েট ফেনোটাইপ রিলেটেড টু দ্য প্যারেন্টাল ফেনোটাইপ when two organisms having alternating traits of character is crossed is called incomplete dominance. যখন আমরা দুটি অল্টারনেটিং ক্যারেক্টারের অর্গানিজমকে ক্রস করছি, করে কি দেখছি না, হেটেরোজাইগাস একটা ইন্টারমিডিয়েট ফেনোটাইপ, অন্তর্বর্তী ফেনোটাইপ দিচ্ছে। কার রেসপেক্টে অন্তর্বর্তী ফেনোটাইপ? উভয় প্যারেন্টের ফেনোটাইপের রেসপেক্টে। অর্থাৎ আমরা যদি মিরাবিলিস জারাফানি, একটি লাল ফুল যুক্ত উদ্ভিদ, একটি সাদা ফুল যুক্ত উদ্ভিদ, দুটো উদ্ভিদের মধ্যে ক্রস করলাম, F1 যে উদ্ভিদ হলো তার ফুলগুলো পিঙ্ক হলো, ঠিক আছে। এই পিঙ্ক কালার কেন হলো না, সেটি না পুরোপুরি লাল না পুরোপুরি সাদা। দুটি জমিত্রী বা প্রেজেন্টাল প্লান্টের যে ফেনোটাইপ, তার ইন্টারমিডিয়েট ফেনোটাইপ আমরা পেলাম F1।
এখন তাহলে কি তার মিক্সিং হয়ে গেল? না, মিক্সিং হয়নি। কেন মিক্সিং হয়নি? এই F1 জেনারেশনটাকে আমরা যখন সেল পলিনেশন করবো, স্বপরাগযোগ ঘটাবো, F2 জেনারেশনকে আমরা দেখবো 1:2:1 রেশিওতে কি পাচ্ছি আমরা 3 ধরনের ফ্লাওয়ার দেখতে পাবো। কি কি প্লান্ট পাবো? না, এক ভাগ রেশিওতে আমরা রেড ফ্লাওয়ার অর্থাৎ লাল ফুলযুক্ত উদ্ভিদ পাবো, দুভাগ রেশিওতে আমরা কি পাবো, দুভাগ আমরা কি পাবো, পিঙ্ক ফ্লাওয়ারের প্লান্ট পাবো, আর এক ভাগ পাবো আমরা হোয়াইট ফ্লাওয়ার প্লান্ট F2 জেনারেশন। তাহলে এটার সঙ্গে মোনোহাইব্রিড ক্রসের ডিফারেন্স কি? মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে F2 জেনারেশনে ফিনোটাইপিক রেশিও 3:1, জিনোটাইপিক রেশিও 1:2:1। কিন্তু এখানে আমরা কি দেখছি, এখানে ফিনোটাইপিক রেশিও কত? 1:2:1, এক ভাগ লাল, দুভাগ পিঙ্ক, এক ভাগ সাদা। আবার জিনোটাইপিক রেশিও কত? সেটাও 1:2:1, অর্থাৎ ক্যাপিটাল আর টু ক্যাপিটাল আর ইস টু ক্যাপিটাল আর স্মল আর ইস টু স্মল আর স্মল আর। তাহলে 1:2:1 মাথায় রাখতে হবে। থার্ড সেমিস্টার আমাদের এমসিকিউ। ন্যাচারালি কনসেপ্ট যদি ঠিক থাকে উত্তর দেওয়া যাবে, কনসেপ্ট ঠিক না থাকলে কিন্তু উত্তর দেওয়া যাবে না। অর্থাৎ এখান থেকে আমরা কি ডিডাক্ট করছি? তিনটে পয়েন্ট আমরা মাথায় রাখবো। প্রথম, হেটেরোজাইগাস ইন্টারমিডিয়েট ফিনোটাইপ এক্সপ্রেস করে কার? না, দুটো পেরেন্টাল প্লান্টের ফিনোটাইপের রেসপেক্টে। তাহলে আর কি পাবো? যে কোনো অ্যালিলি একে অপরের উপর ফুললি ডমিনেন্ট না। আর কি পাবো? ইন F2 জেনারেশন জিনোটাইপিক রেশিও ইকুয়ালস টু ফিনোটাইপিক রেশিও। সেই রেশিওটি কত? 1:2:1। তাহলে আমরা কোথায় কোথায় দেখতে পাই? কয়েকটা এক্সাম্পল, খুব কমন এক্সাম্পল প্রত্যেকটা ক্ষেত্রে পড়তে হবে, কারণ বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে। বলো এটি কি ধরনের ঘটনা। সো আমরা কিছু এক্সাম্পলের নাম মনে রাখবো, যেমন মিরাবিলিস জারাপা বা 4 o'clock প্লান্টে পাওয়া যায়, স্ন্যাপ ড্রাগন বা ডগ ফ্লাওয়ার এ পাওয়া যায়, ফেটাল কালার অফ অ্যান্ড্রোলিশিয়ান ফাউল সেখানে দেখতে পাওয়া যায়, শর্ট হান্ট ক্যাটেল দেখতে পাওয়া যায়, মানুষের কার্লি হেয়ার এবং স্ট্রেট হেয়ার, দিস ইজ এন এক্সাম্পল অফ ইনকমপ্লিট ডমিনেন্স। আরেকটি কথা মাথায় রাখবো, পার্সন হু ইজ হোমোজাইগাস ডমিনেন্ট ফর হেক্সোস aminidase gene can produce the enzyme, but person who is homozygous recessive for Hexos aminidase gene cannot produce the enzyme, causing Tay Sachs disease, which results in death in children in between 1 to 3 years. But heterozygous person can produce 50% active enzyme, thus can lead a normal healthy life. তাহলে Tay Sachs disease একটি হোমোজাইগাস কন্ডিশন যদি হয় তখন ঘটে। হেটেরোজাইগাস পারসন কি করছে? 50% এনজাইম প্রোডাকশন করতে পারছে, যার ফলে কিন্তু সে নর্মাল লাইফ লিড করতে পারছে। তাহলে যদি বলা হয় যে Tay Sachs ডিজিজ থেকে কোনো মানুষ যখন হেটেরোজাইগাস স্টেটে বেঁচে থাকছে, সেটি কিসের এক্সাম্পল? দিস ইজ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। এরপরে যাই কোডমিনেন্স। Codominance refers to the genetic phenomenon in which alleles lack dominant recessive relationship and are both observed phenotypically to the same degree, and the phenotypic effect of each allele is observable in heterozygous condition. These alleles are called codominant allele. খুব ভালো করে বুঝো, বারবার বলছি সংজ্ঞা কোথাও চাওয়া হবে না, কনসেপ্ট থেকে উত্তর লিখতে হবে। তাহলে কোডমিনেন্স আমরা কখন বলছি? একটি জেনেটিক ঘটনা, সেটা আমরা জানি, সেখানে ডমিনেন্ট রিসেসিভ রিলেশনশিপ নেই। তাহলে কি হচ্ছে? যখন আমি F1 বা হেটেরোজাইগাস একটা কন্ডিশন পাচ্ছি, দুটো এলিলি সেম ডিগ্রিতে নিজেদের এক্সপ্রেস করছে, এবং হেটেরোজাইগাস কন্ডিশনে দুটো অ্যালিলেরই ফেনোটাইপ আমি দেখতে পাচ্ছি। বোঝা গেল? ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? হেটেরোজাইগাস সেটে দুটো অ্যালিলি নিজেকে পুরোভাবে কমপ্লিটলি এক্সপ্রেস করতে পারছে না, তাহলে ইনকমপ্লিটলি এক্সপ্রেস করছে। কোডমিনেন্টে কি বলছে? দুটো অ্যালিলি কিন্তু সেম ডিগ্রিতে হেটেরোজাইগাসে নিজেকে এক্সপ্রেস করছে। যদি সেম ডিগ্রিতে দুটো অ্যালিলি নিজেকে এক্সপ্রেস করে, তাহলে দুজনেরই ফেনোটাইপ আমি হেটেরোজাইগাসে পাবো। কনসেপ্ট বুঝলে কিন্তু উত্তর করা যাবে, কনসেপ্ট বোঝা খুব জরুরি। The heterozygous genotype gives rise to phenotype distinctly different from either of the homozygous genotype. দেখো
ইনকমপ্লিট ডমিনেন্স আমরা পেয়েছিলাম যে পিঙ্ক কালারের যদি ফ্লাওয়ার, দুটো হোমোজাইগাস প্যারেন্ট প্লান্টের ইন্টারমিডিয়েট। কিন্তু এখানে কোডমিনেন্সের ক্ষেত্রে আমি যে হেটেরোজাইগাস অর্গানিজম পাবো তারা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দেয়ার প্যারেন্ট। সো ইন কোডমিনেন্ট জিনোটাইপিক রেশিও ইকুয়ালস টু ফেনোটাইপিক রেশিও মাথায় রাখতে হবে। এক্সাম্পল হিসাবে কি করবো, ইন এবিও ব্লাড গ্রুপ IA and IB alleles are codominant to each other. আমরা পরবর্তীকালে এবিও ব্লাড গ্রুপ নিয়ে ডিটেলে পড়বো, তবু বলে রাখি এখানে 3 ধরনের অ্যালিল থাকে, IA, IB এবং I0। আমরা এইভাবে বলছি, সেটাকে IO হিসাবেও পড়া যেতে পারে। এই অ্যালিলগুলো কি, IA অ্যালিল সাধারণত A ব্লাড গ্রুপের জন্য রেসপন্সিবল, IB অ্যালিল সাধারণত B ব্লাড গ্রুপের জন্য রেসপন্সিবল, IO অ্যালিল ও ব্লাড গ্রুপের জন্য রেসপন্সিবল। মাথায় রাখতে হবে এদের ইন্টারাকশন করবো কিভাবে, এরা একাই রেসপন্সিবল না অন্যান্য অ্যালিলেরও ইন্টারাকশন আছে, আমরা পড়বো পরবর্তী পার্টে এসে পড়ছি। কিন্তু এখানে জেনে রাখি যে এবিও ব্লাড গ্রুপের 3টে অ্যালিলের মধ্যে IA এবং IB অ্যালিল একে অপরের সহপ্রকট অ্যালিল। ক্রস করা হয়েছে যে একটি A ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি এবং একটি B ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির মধ্যে, মানে মহিলার মধ্যে ক্রস করা হলো, দেখা গেল যে F1 জেনারেশন তার AB ব্লাড গ্রুপ। দেখো এখানে এর AB ফেনোটাইপ উভয় জরিত্রী ফেনোটাইপ থেকে সম্পূর্ণ আলাদা। আমরা আবার বলছি MCQ কোশ্চেন আসবে, তার জন্য আমাদের অন্যান্য এক্সাম্পলও পড়ে রাখতে হবে। যেমন MN ব্লাড গ্রুপ সিস্টেম, MN ব্লাড গ্রুপ সিস্টেমেও কিন্তু আমাদের এই সহপ্রকটতা দেখা যায়। M stands for mutant, N stands for native। দেখো এখানে মিউট্যান্টকে আমরা M দিয়ে ডিনোট করছি, N কে নেটিভ অ্যান্টিজেন হিসেবে ডিনোট করছি। সিকেল সেল অ্যানিমিয়ার HbA আর HbS অ্যালিল একে অপরের কোডমিনেন্ট অ্যালিল। লার্জ এশিয়ান রেড বিটল কোডমিনেন্স দেখা যায়। শর্ট হর্ন ক্যাটেলের কোট অর্থাৎ গাত্র, ঠিক আছে, এটিও আমাদের কোডমিনেন্সের একটি এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তাহলে কোডমিনেন্স আর ইনকমপ্লিট ডমিনেন্সের মধ্যে ডিফারেন্স কি পেয়েছি, যে হেটেরোজাইগাস যে ইন্ডিভিজুয়াল আছে ইনকমপ্লিট ডমিনেন্সে তার ফেনোটাইপ প্যারেন্টাল ফেনোটাইপের ইন্টারমিডিয়েট। আর কোডমিনেন্সের ক্ষেত্রে কি পেয়েছি, যে কোডমিনেন্সের ক্ষেত্রে হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল দুটো প্যারেন্টারি ফেনোটাইপকে এক্সপ্রেস করার পরে কি দাঁড়াচ্ছে, একটা ডিস্টিংক্ট ফেনোটাইপ তৈরি করছে। ইনকমপ্লিট ডমিনেন্সে নো অ্যালিল শোস কমপ্লিট ডমিনেন্স, কেউই একে অপরের উপর কমপ্লিটলি প্রকট নয়। আর কোডমিনেন্সের ক্ষেত্রে উভয় অ্যালিলই একে অপরের উপর ডমিনেন্ট। তাহলে পার্ট 2 এর ক্ষেত্রে আমরা এতদূর। পরবর্তী পর্যায়ে আমরা মাল্টিপল অ্যালিলিজম থেকে স্টার্ট করব এবং মাল্টিপল অ্যালিলিজম দিয়ে পরবর্তী অধ্যায় কন্টিনিউ করব। থ্যাংক ইউ।